আসসালামু আলাইকুম। তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাও, তাহলে এই ভিডিওটা তুমি অবশ্যই দেখবা। কারণ এখান থেকে 1 মার্ক তোমার কমন চলে আসতে পারে। তুমি একটু খেয়াল করো, এই একটা স্লাইড থেকে 23, 24, 22, 23, 21, 22 টানা হচ্ছে 3বার প্রশ্ন আসছে। শুধু এইটুক অংশ থেকেই 23, 24, 22, 23, 18, 19 3বার প্রশ্ন আসছে, জাস্ট এইটুক অংশ থেকে। পরের স্লাইডটা আসো, এখানে হচ্ছে কি 23, 24, 20, 21, 19, 20 মানে বেশ কয়েকবার প্রশ্ন চলে আসছে। সো আমরা বলতে পারি কি এটা একটা ইম্পর্টেন্ট স্লাইড। চলো আমরা একটু রিভিশনটা দিয়ে ফেলি। তো ফার্স্টে আসো, উদ্ভিদের বিভিন্ন পুষ্টি উপাদান কয়টি টোটাল? মোট হচ্ছে কি 17টি পুষ্টি উপাদান থাকে, এবং যার মধ্যে মাইক্রো হচ্ছে কয়টি? 8টি, মানে একটু কম গুরুত্বপূর্ণ। আর ম্যাক্রো মানে কি বেশি গুরুত্বপূর্ণ কয়টি? 9টি, আমরা সেটা জানি। আচ্ছা, এখন আসো, এই যে তোমার 17টি পুষ্টি উপাদান আছে, তার মধ্যে 3টা ব্যতীত বাকিগুলিকে মাটিতে পাওয়া যায়। তাহলে সে 3টা কি? সে 3টা হচ্ছে কি তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এগুলো ব্যতীত বাকি যে 14টি আছে মাটিতে পাওয়া যায়। এটাও জেইউডিতে আসছে। তাহলে মাটিতে কয়টি পাওয়া যাচ্ছে? টোটাল 14টি পাওয়া যাচ্ছে। আমরা এটা জানলাম। এখন আসো, ম্যাক্রোমৌল বা গুরুত্বপূর্ণ মৌলগুলো আমরা যদি জানি, তাহলে মাইক্রোগুলো আমাদের জানা প্রয়োজন হবে না। তাহলে ম্যাক্রোগুলো তো তোমরা এমনিতে এগুলো পারো। কি আছে? এমজিকে, ক্যাফে ফর নাইস টপস। এমজি থেকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তোমরা এগুলো ইজিলি পারো। এখন আমাদেরকে জানা লাগবে কি ম্যাগনেসিয়াম কিসে কাজ করে? ক্লোরোফিলের। তাহলে ম্যাগনেসিয়াম কিসে? তোমার ক্লোরোফিল গঠনে সহায়তা করতেছে। নাইট্রোজেনের কাজটা কি? নাইট্রোজেনের কাজ হচ্ছে কি তোমার উদ্ভিদের বৃদ্ধিতে, ফলের বৃদ্ধিতে, ফুলের বৃদ্ধিতে, উদ্ভিদের বৃদ্ধিতে কি নাইট্রোজেন কাজ করে, ইউরিয়া সার তৈরি করে নাইট্রোজেন থেকে। ওকে, তারপর আসো, আমাদের যে ফসফরাস যে সারটা আছে, ফসফরাস, এই ফসফরাস থেকে কি আমরা সার পাচ্ছি। আচ্ছা, যেমন টিএসপি পাচ্ছি। তারপর দেখো, আমরা কি এখানে কি কাজ করে? ফুল, ফল, পাতা ঝরে পড়া রোধ করে। তাহলে ফসফরাসের পি থেকে হচ্ছে কি ফুল, ফল, পাতা। পি থেকে ফুল, ফল, পাতা ঝরে পড়া রোধ করে। এইটুক বললে ইনশাল্লাহ তোমার এখান থেকে 1 মার্ক আসার একটা সম্ভাবনা আছে। এখন হচ্ছে উপকারী মৌল, এটা কি বিশেষ, এগুলা কি বিশেষ প্রয়োজনে লাগে উপকারী মৌলগুলোকে। দেখো ফার্স্টে হচ্ছে সিলিকন। সিলিকন থেকে কি আমরা জানি? সিলিকন ডাইঅক্সাইড। এটা কিসের সংকেত? বালুর সংকেত। তুমি একটু খেয়াল করো তো, বালুতে কি জন্মায়? ঘাস জন্মায়। তার মানে কি সিলিকন হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদের উপকারী মৌল। শেষ। তারপর আসো সোডিয়ামে কি আছে? দন্তস্ব দন্তস্ব থেকে সি। তার মানে কি সোডিয়াম, দন্তস্ব, সি। এখন বলতে পারো ভাইয়া উপরেও তো সি ছিল, বাট এই সিলিকনের যে সিটা ছিল এটাকে আমরা আগে বুক করে ফেলছি, বাট এই দন্তস্বটা ফাঁকা আছে, এটাকে আমরা সি4 ধরলাম। এরপর আসো কোবাল্ট একটু পরে যাচ্ছে। আমরা আয়োডিনে যাই। আয়োডিন কোথায় পাওয়া যায়? লবণে পাওয়া যায়। লবণ কোথায় পাওয়া যায়? সমুদ্রের পানিতে পাওয়া যায়। তুমি যদি কক্সবাজার যাও গেলে দেখবো কি সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে শৈবাল। তার মানে কি আয়োডিন, শৈবাল। কোবাল্ট নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য। শেষ, আর কিছু লাগবে না। এখন সব খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে তোমার উদ্ভিদ দ্রুত কাকে শোষণ করে? এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। জাবিতে আসতে পারে, না আসলে এগ্রির জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো, দ্রুতকে পটাশিয়াম নাইট্রেট এবং কি ধীরেকে ক্যালসিয়াম সালফেট। একটা প্রশ্ন আসে যে নিচের কোনটি তোমার পটাশিয়াম আয়নকে গতিকে বাধাগ্রস্ত করতেছে? তার মানে কি দ্রুত গতির আয়নগুলোকে ধীর গতির গুলো বাধাগ্রস্ত করে। এটা আমরা এখান থেকে শিখে গেলাম। তাহলে এই স্লাইডটা আমাদের পড়া কমপ্লিট, এটা রিভিশন হয়ে গেল না? এখন আসো আমাদের তোমার সবগুলো দেখো, সবগুলো প্রভাবক, অর্থাৎ তোমার এখানে যতগুলো আছে, যেমন ধরো খনিজ লবণ পরিশোষণ আছে, যে যতগুলো প্রক্রিয়া আছে, প্রস্বাদন আছে, সালোক সংশ্লেষণ আছে এবং কি শ্বসন আছে, সবগুলোকে আমরা একত্রে এদের যে প্রভাবক গুলো আছে আমরা সেগুলো একটু বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করি। ফার্স্টে আসো খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে। দেখো, খনিজ লবণ পরিশোষণ হচ্ছে কি যেখানে আয়নের ঘনত্ব, মনে রাখবা এখানে হলুদ যে কালিটা আছে, হলুদ কালারটা, এটা হচ্ছে কি সমানুপাতিক। আর এখানে যে হালকা ধরো আকাশী কালার টাইপের, এটা হচ্ছে কি তোমার নিচের যে কালারটা, এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আয়নের ঘনত্ব মনে রাখবা। ধরো তুমি হচ্ছে কি মানে অনেক পেটে ক্ষুধা আছে, তোমাকে যদি একটা মানে বুফেতে বসায় দেওয়া হয়, তাহলে কি তুমি প্রচুর পরিমাণে খাবা। আচ্ছা, বাট একটা লিমিট পর্যন্ত খেতে পারবা। কিছুক্ষণ পর কিন্তু তুমি আর খেতে পারবে না, তোমার সামনে যতই খাবারটা তুমি কিন্তু খেতে পারবে না। তাহলে আয়নের ঘনত্ব কি একটা লিমিট পর্যন্ত যত বেশি থাকবে তত কি খনিজ লবণ পরিশোষণ বেশি থাকবে। আচ্ছা, তাপমাত্রা চিন্তা করো, তাপমাত্রা একটা লিমিট পর্যন্ত যত বেশি খনিজ লবণ পরিশোষণ তত বেশি। সিম্পল। প্রস্বাদনের ক্ষেত্রে দেখো, প্রস্বাদনে যত বেশি, কারণ কি প্রস্বাদন প্রক্রিয়ায় তোমার কি হয়, পত্ররন্ধ্র দিয়ে লবণও পর্যন্ত বের হয়ে যায়, যেটা মানে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বা রোগ প্রতিরোধ করতেছে। এটা হচ্ছে কি লবণ। তার মানে কি লবণ যদি বের হয়ে যায়, প্রস্বাদন বেশি হইতেছে, বেশি লবণ বের হয়ে যাচ্ছে, তার মানে কি আরো লবণ লাগবে উদ্ভিদের, তখন কি খনিজ লবণ পরিশোষণটা বৃদ্ধি পায়। গেল প্রস্বাদন। আসো, প্রস্বাদন তো আমরা জানি কি তোমার বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়া প্রস্বাদন। আচ্ছা, তো এখানে প্রভাবক গুলো কি? আলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাবক। দেখো কিভাবে, তো কারণ কোন আলোতে পত্ররন্ধ্র খুলে? সাধারণত আমরা কি জানি নীল আলো যেটা আছে, সেই নীল আলোতে
পত্ররন্ধ্র খুলে মূলত। তাহলে পত্ররন্ধ্র যদি নাই খুলে প্রস্রবণ কেমনে হবে? সিম্পল। তার মানে কি আলো। একটা কোশ্চেন আসছিল যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক কোনটা, সেটা কি আলো। কারণ দেখো সূর্যের আলো যত বেশি থাকবে তাপমাত্রা তত বেশি হবে, আমরা এটা জানি। তার মানে কি তাপমাত্রাও কার উপর ডিপেন্ড করে? আলোর উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এরপর হচ্ছে কি বায়ুর প্রবাহ। বায়ুর প্রবাহ বেশি থাকলে কি তোমার চাপটা কম থাকে, কিন্তু মানে উদ্ভিদের পাশে চাপটা কম থাকে, তখন হচ্ছে কি তোমার সাধারণত প্রসাধন হারটা বেশি থাকে। মাটিস্থ পানি, পানি যত বেশি থাকবে, খাবার যত বেশি থাকবে, তুমি তত খেতেই থাকবে শুধুমাত্র। মূল বিটপ অনুপাত পাতার আয়তনের সংখ্যা। পাতার আয়তন চিন্তা করো, পাতা যত বেশি হবে পত্ররন্ধ্র তত বেশি হবে, পাতার সংখ্যা যত বেশি হবে পত্ররন্ধ্র তত বেশি হবে, তত বেশি প্রসাধন হবে। শেষ। আচ্ছা, এখন হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা বেশি আসে। আচ্ছা, মনে রাখবে কি আচ্ছা প্রসাধন ব্যস্তানুপাতিক, আচ্ছা আর্দ্রতা এবং কি চাপের ব্যস্তানুপাতিক। শেষ। শালক সংশ্লেষণ, সূর্যের আলো, অবভিয়াসলি সূর্যের আলো, কারণ কোন আলোতে বেশি শালক সংশ্লেষণ হচ্ছে? লাল আলোতে শালক সংশ্লেষণটা বেশি হচ্ছে। তারপর কার্বন ডাই অক্সাইড, কারণ দেখো কার্বন ডাই অক্সাইড যত বেশি থাকবে শালক সংশ্লেষণ তত বেশি হবে। পানি, তাপমাত্রা, ক্লোরোফিল, এনজাইম। শেষ। অক্সিজেন, অক্সিজেন তো ভাই শ্বসনের সাথে সম্পৃক্ত। কার সাথে? শ্বসনের সাথে সম্পৃক্ত। এরপর দেখো গ্লুকোজ, গ্লুকোজ যত বেশি থাকবে শালক সংশ্লেষণ তত কম থাকবে। তার মানে দেখো তোমার যদি পেট ভরা থাকে তুমি তার বেশি খাবা না। তার মানে গ্লুকোজ যদি তোমার বেশি থাকে তুমি তার শালক সংশ্লেষণ করবা না। শালক সংশ্লেষণের কাজই হচ্ছে তোমার কি গ্লুকোজ তৈরি করাটা। তারপর শ্বসনের ক্ষেত্রে, শ্বসন কি তাপমাত্রা, কোষস্থ পানি। তাপমাত্রা বলতে এটা অপটিমাম রেঞ্জে হয়। তারপর দেখো কোষস্থ পানি আছে, আচ্ছা অজৈব লবণ আছে, এনজাইম আছে। কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এবং কি কোষের সেগুলো, কোষের বয়স, এগুলো হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ইনশাআল্লাহ আমি যতটুকু পড়াইলাম জাবিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি এখান থেকে একটা প্রশ্ন কমন আসতেও পারে। ওকে, না আসলে অন্য ভার্সিটিতে আসবে ইনশাআল্লাহ, তবে জাবিডিতে আসার সম্ভাবনাটা অনেক বেশি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখতে পারো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।